ক্লাস 11 তোমাদের দ্বিতীয় চ্যাপ্টারটা পড়াচ্ছিলাম, অর্থনীতির সমস্যা এবং অর্থনীতির ব্যবস্থা। সেখানে আমরা পড়েছি যে ব্যবস্থা কাকে বলে, সামাজিক কাজকর্ম কাকে বলে, সামাজিক প্রতিষ্ঠান কি, এগুলো পড়তে পড়তে তারপরে আমরা চলে এলাম সম্পত্তি। এবার আজ তোমাদের পড়াবো সম্পত্তির প্রকারভেদ। অর্থাৎ ফর্মস অফ প্রপার্টি। তাহলে তোমাদের যদি জিজ্ঞেস করা হয় যে সম্পত্তি কি, তাহলে তোমরা আমাকে বলবে দিদি ধন দৌলত, গয়না গাটি, ব্যাংক ব্যালেন্স, জমি, এগুলো সম্পত্তি। ঠিক, এগুলো সম্পত্তি, কিন্তু যেগুলো আমরা দেখতে পাচ্ছি, ছুঁতে পাচ্ছি, আমাদের অভাব মেটাতে পাচ্ছি, উৎপাদনের জন্য কাজে লাগাতে পাচ্ছি, এই সব সম্পত্তি। কিন্তু ধরো একজন বিজ্ঞানীর কোনো আবিষ্কার, তিনি একটা আবিষ্কার করবেন, তাহলে আমরা কি বলি যে এইটা তার দ্বারা আবিষ্কৃত হয়েছে। বা ধরো কোনো লেখকের গান, তিনি নিজস্ব গান লিখেছেন, সুর দিয়েছেন, তাহলে আমরা বলি কি যে এই গানটির লেখক অমুক, কি এই কবিতাটির লেখক অমুক। তাহলে সেই যে সেটাও কিন্তু সম্পত্তি, যেটা দেখা ছোঁয়া যাচ্ছে না, মানে এটা অবস্তুগত, কিন্তু এটা দিয়ে সমাজের উপকার লাগছে বা উৎপাদনের কাজেও লাগছে বলতে পারি। তো এইগুলো কি, এইগুলো হচ্ছে কিন্তু সম্পত্তির বৌদ্ধিক সম্পত্তি যাকে বলে। তো সম্পত্তি আমরা দু প্রকারে ভাগ করতে পারি। মালিকানা ভিত্তিতে। মালিকানা ভিত্তিতে কেন বলছি বুঝতে পারবে। তাহলে মালিকানা ভিত্তিতে সম্পত্তি দু প্রকারের হয়। এক হচ্ছে ব্যক্তিগত সম্পত্তি, বা এটাকে বলে প্রাইভেট প্রপার্টি। আর আরেকটাকে বলে সাধারণ সম্পত্তি। বা এটাকে বলে পাবলিক প্রপার্টি। ব্যক্তিগত সম্পত্তি এবং সাধারণ সম্পত্তি। এখন ব্যক্তিগত সম্পত্তি কি? ব্যক্তিগত সম্পত্তি মানে একজন ব্যক্তি বা কয়েকজন ব্যক্তি মিলে সেই সম্পত্তিটার মালিকানা তারা। ধরো একটা বাড়ি কি একখণ্ড জমি কয়েকজন ভাইয়ের রয়েছে, তার মানে ওটা শুধু সেই পরিবারের জমি বা সেই পরিবারের বাড়ি বা সেই পরিবারের সম্পত্তি। তার মানে এইটাকে যখন একজন ব্যক্তি বা কয়েকজন ব্যক্তি মিলে সেই সম্পত্তিটার মালিক হয়, তখন আমরা সেই সম্পত্তিকে নাম দিই ব্যক্তিগত মালিকানাধীন সম্পত্তি। আর সাধারণ সম্পত্তি নামটা শুনেই বুঝতে পারছো পাবলিক প্রপার্টি মানে ধরো কোনো সরকারি হাসপাতাল, সরকারি স্কুল, সরকারি ধরো রেল, এইগুলো কি দেশের সমস্ত লোকেরা এই সম্পত্তি কি করতে পারে না ভোগ করতে পারে, কিন্তু তার মালিকানা কিন্তু দেশের সমস্ত লোককেই বলতে পারে। যারাই টাকা দিয়ে রেলে চলছে তারাই সেই রেলের যাতায়াতের মজাটা নিতে পারছে। বা ধরো সরকারি হাসপাতালে তারা প্রত্যেকে যারাই অসুস্থ তারাই যেতে পারছে। সরকারি দেশে সরকার দ্বারা করা যা যা কিছু রয়েছে, সরকারি স্কুল, সরকারি প্রতিষ্ঠান, সেখানে দেশের সমস্ত লোকরাই অ্যালাউড।
তো সেই জন্য সাধারণ সম্পত্তি হচ্ছে তার মালিকানা সমস্ত দেশের লোকরাই হতে পারে। তো এইভাবে মালিকানাধীন সম্পত্তিকে আমরা দুই ভাগে ভাগ করছি, ব্যক্তিগত সম্পত্তি এবং সাধারণ সম্পত্তি। সাধারণ মানে একটা দেশের সবাই সেই সম্পত্তিটার মানে সুবিধা পেতে পারে। তো এই গেল সম্পত্তির প্রকারভেদ। এবার আমরা দেখেছি যে অর্থনীতির ব্যবস্থা কিন্তু কয় প্রকার এখনো পড়িনি, তো যত প্রকার হলো আমরা পড়বো এরপরে। প্রত্যেকটি অর্থনৈতিক ব্যবস্থায় দেখছি সম্পত্তি মালিকানা বিভিন্ন রকমের হয়, তাই জন্য সম্পত্তির প্রকারভেদ আগে পড়িয়ে নিলাম। এরপরে এসো আমরা পড়ছি টাইপস অফ ইকোনমিক সিস্টেম, অর্থাৎ বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থা। অর্থনৈতিক ব্যবস্থা কাকে বলে আমি আগের ভিডিওতে বলেছি, তাহলে অর্থনৈতিক ব্যবস্থার প্রকার। আমরা অর্থনৈতিক ব্যবস্থাকে বলি ইকোনমিক সিস্টেম। অর্থনৈতিক ব্যবস্থা কাকে বলে এটা আমরা আগের ক্লাসে পড়েছি। আজকে এসো অর্থনৈতিক ব্যবস্থার প্রকারভেদ পড়ে নিই। ওই যে বললাম বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থায় সম্পত্তির মালিকানা দেখা যায় বিভিন্ন রকমের মানে রয়েছে। এবার দেখি তার মানে কত রকমের অর্থনৈতিক ব্যবস্থা আছে। 1 নম্বর হচ্ছে ধনতান্ত্রিক। সমাজতান্ত্রিক। এবং মিশ্র অর্থনীতি। অর্থাৎ 3 প্রকারের আছে: ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা, সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা এবং মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা। তো তোমাদের আমি এক এক করে মানে সমাজতান্ত্রিক ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা কাকে বলে, তার বৈশিষ্ট্য কী, তার সুবিধা অসুবিধা, সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা কাকে বলে, তার সুবিধা অসুবিধা বৈশিষ্ট্য, আর মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা কাকে বলে, তাদের বৈশিষ্ট্য এবং সুবিধা অসুবিধা, এইগুলো সব তোমাদের এই দ্বিতীয় চ্যাপ্টারে পড়তে হবে। তো আজ এসে আমরা ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থাকে দেখি। এটাকে বলে ক্যাপিটালিস্টিক ইকোনমি। এটাকে বলে ক্যাপিটালিস্টিক ইকোনমি। তো ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা। এই ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা কাকে বলে এইটা বুঝতে গেলে এর বৈশিষ্ট্যকে আগে বুঝতে হবে। তাহলে আগে বৈশিষ্ট্যটা হল যে আগে কিন্তু পৃথিবীর সমস্ত দেশই মোটামুটি ক্যাপিটালিস্টিক ছিল, অর্থাৎ ধনতান্ত্রিক অর্থনীতি। মানে কি? মানে হচ্ছে লোকেরা যত পারত ধন আহরণ করতো, যেটা অ্যাডাম স্মিথ বলেছেন যে অন্য দেশকে অধিকার করে সেই দেশের অর্থগুলো নিয়ে নিত আগে, যেটা বাণিজ্যবাদী অর্থনীতি। যে অ্যাডাম স্মিথ সেই চিন্তাধারার বিরোধিতা করে বলেছেন না,
মানে ধন আহরণ কেবল হলে কোনো দেশ ধনবান হয় না, সেই দেশকে মানে ধনটা কি করতে হবে, উৎপাদন করতে হবে। তার মানে এই ক্ষেত্রে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় আমরা দেখতে পারি যে সেই দেশগুলি যত খুশি ধন সম্পত্তি আহরণ করতে পারে, অর্থাৎ সেই তাদের একটা স্বাধীনতা আছে, তারা যত খুশি সম্পত্তি আহরণ করতে পারে। তো আহরণ করা মানে আমি বলতে চাইছি ধন সম্পত্তির মালিক হতে পারে, মালিকানাতে এখানে কোনো অসুবিধা নেই। তাহলে আমরা দেখতে পারি যে উৎপাদনের মালিকানায় ব্যক্তিগত মানে উৎপাদনের উপকরণের ওপর ব্যক্তিগত মালিকানা বজায় থাকে। এই কথাটার মানে কি, উৎপাদনের উপকরণের ওপর ব্যক্তিগত মালিকানা বজায় থাকে। কথাটার মানে হচ্ছে আমরা জানি যে যখন উৎপাদন করা হয় উৎপাদনের উপকরণগুলো কি কি, জমি, শ্রম, মূলধন এবং সংগঠন। তাহলে জমি কেউ না কেউ মালিক হয়, কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গের মালিকানাধীন থাকে। শ্রমেরও মালিক হয়, তাই তো, মানে যে শ্রমের মালিক সে শ্রম দান করে। একটা বৈশিষ্ট্য তোমাদের পড়েছি যে শ্রমিক নিজের শ্রমকে দান করছে, কিন্তু সে কখনো নিজেকে বিক্রি করে না। অর্থাৎ আমি কি বলতে চাইছি, শ্রমের বদলে সে মাইনেটা পাচ্ছে, মানে অর্থ অর্জন করছে। তাহলে একটা জিনিস দেখো যে উৎপাদনের চারটি যে উপকরণ, জমির মালিক কেউ না কেউ হচ্ছে, শ্রমের মালিক কেউ না কেউ থাকছে, মূলধনের মালিক হয় এবং সংগঠন বা সংগঠক একটা ফার্মেরও মালিক হয়। তাহলে উদ্যোক্তার মালিক থাকে। কিন্তু এই মালিকরা এখানে কি বোঝাতে চাইছে, উৎপাদনের উপাদানের উপর ব্যক্তিগত মালিকানা, মানে জমি যে মালিক সে যত খুশি জমির মালিক হতে পারে, তাতে কোনো বিধিনিষেধ কেউ দেবে না, কেউ বলবে না তুমি অমুক জমিটা ওখান থেকে কিনছো কেন। বা যে শ্রমের মালিক সে মানে নিজেকে যত পারে দক্ষতা সে অর্জন করতে পারে, সেখানে কোনো বিধিনিষেধ থাকে না। যেখানে মূলধন যত খুশি সে সঞ্চয় করতে পারে, সেখানে কোনো রকম সরকার বা কেউ বাধা দিতে আসবে না। তাহলে এই মানেটা হচ্ছে উপাদানের ওপর ব্যক্তিগত মালিকানা বজায় থাকে। দ্বিতীয়ত হচ্ছে ভোক্তারের সার্বভৌমত্ব বজায় থাকে। তার মানেটা হচ্ছে যে উপভোক্তা মানে যে ক্রেতা, সে যত খুশি সম্পত্তি কিনতে পারে, যা খুশি পরিমাণ কিনতে পারে, তাকে কেউ বাইরের থেকে বলবে না যে তুমি এত জিনিস কিনতে পারবে না। মানে কি পরিমাণ দ্রব্য আর কি দ্রব্য আমি ভোগ করব, সেটা অন্য কেউ আমাকে খবরদারি করবে না, নিষেধাজ্ঞা জারি করবে না কোনো দেশের মানে এইরকম অর্থ ব্যবস্থায় দেশের সরকার বলতে পারবে না তুমি অমুক জিনিসগুলো অমুক পরিমাণই কিনতে পারো বা ভোগ করতে পারো। তাহলে এখানে যে ভোগকারী
ভোগকারী মানে যে ব্যবহার করছে উপভোক্তা, সে নিজস্ব স্বাধীনতা বজায়, সার্বভৌমত্ব কথাটা মানে হচ্ছে তার স্বাধীনতা, তার নিজের ইচ্ছা অনুযায়ী কি পরিমাণ দ্রব্য কিনবো, কতটা কিনবো, তার ইচ্ছে বজায় থাকে এই ধরনের অর্থনৈতিক ব্যবস্থায়। সেটা কেন হচ্ছে, কেন বলছে, আগে বৈশিষ্ট্যগুলো ধীরে ধীরে বোঝো, তারপরেই যখন সমাজতান্ত্রিক, এইটা ঠিক ধনতান্ত্রিক ঠিক বিপরীত মেরুতে আছে সমাজতান্ত্রিক অর্থনীতি। সেখানে কি হচ্ছে সেইটা যখন তোমরা পড়বে তখন এইগুলোর মানেগুলো আরো স্পষ্ট হবে। কারণ আমরা সবসময় মনে রাখবে যে অন্ধকার না থাকলে আলোকে চিনতাম না, মন্দ না থাকলে ভালোটা আমরা বুঝতে পারি না। তো ঠিক এখানেও সেই রকম ধনতান্ত্রিক একটা মেরুতে আছে, ঠিক তার বিপরীত মেরুতে আছে সমাজতান্ত্রিক অর্থনীতি। এই মানেগুলো কি, এগুলো কিন্তু ক্লিয়ার হবে যখন তুমি সমাজতান্ত্রিক অর্থনীতির বৈশিষ্ট্য পড়বে, তখন বুঝতে পারবে যে এগুলোর কি মানে। তাহলে উৎপাদনের উপাদান মানে ফ্যাক্টরস অফ প্রোডাকশনের ওপরে ব্যক্তিগত মালিকানা থাকে, আমি বুঝিয়েছি। তারপরে ভোগকারীর সার্বভৌমত্ব অর্থাৎ স্বাধীনতা থাকে, তুমি যখন খুশি বাজারে গিয়ে যত খুশি পরিমাণ দ্রব্য কিনতে পারো, সেখানে তোমার কোনো বিধিনিষেধ নেই। 3 নম্বর হচ্ছে উদ্যোগের স্বাধীনতা। উদ্যোগ মানে কি, সংগঠক বা ফার্ম বলতে পারো। এখানে এক্ষেত্রে একটা ফার্ম কি, ফার্ম অনেকগুলো ফার্ম, যে উৎপাদন করছে তাকে উদ্যোগ বলছে। উদ্যোগের স্বাধীনতা বা ফার্মের স্বাধীনতা বজায় থাকে। কিরকম, একটা ফার্ম তার নিজস্ব স্বাধীনতা আছে, ওই যে মূলভূত 3টে সমস্যা, কি কি দ্রব্য উৎপাদন হবে, কত পরিমাণ দ্রব্য উৎপাদন হবে, কোন পদ্ধতিতে দ্রব্য উৎপাদন হবে এবং কাদের জন্য উৎপাদন করা হবে, সেটা একমাত্র ফার্মের স্বাধীনতা রয়েছে। বাইরের থেকে কোনো সরকার বা কোনো পরিকল্পনা কমিশন তোমাকে এখানে ফার্মকে নির্দেশ দেবে না তুমি অমুক অমুক জিনিসই করতে পারো, বা তুমি অমুক অমুক দ্রব্যের এই পরিমাণ করতে পারো, বা এই পদ্ধতিতে তোমাকে উৎপাদন করতে হবে না, তুমি এই পদ্ধতিতে উৎপাদন করবে, এটা করতে পারে না। মানে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় আমরা দেখতে পাচ্ছি যে উদ্যোগ বা ফার্মেরও স্বাধীনতা আছে। এখানে দেখো, ভোগকারী হচ্ছে ক্রেতা, যারা কিনছে বাজার থেকে জিনিসটা, তারাই তো আমরা কিনে ভোগ করছি, মানে ব্যবহার করছি। আমাদেরকে ক্রেতা হিসাবে দেখলে আমাদেরকে বলে ভোগকারী। আমাদের নিজস্ব স্বাধীনতা যখন বজায় থাকবে, সেই সিস্টেমটাকে আমরা বলবো ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা। আর কি থাকবে, একটা তো ক্রেতার দিক, এবার যে বিক্রেতা বা উদ্যোগ, যে ফার্ম যে জিনিসপত্র উৎপাদন করে যোগান দিচ্ছে, তার স্বাধীনতাও বজায় থাকে। মানে উভয় ক্রেতা এবং বিক্রেতা উভয় পক্ষের স্বাধীনতা এখানে বজায় থাকবে। মানে অর্থাৎ কিনা, ওই অর্থনৈতিক যে 3টে মূলভূত সমস্যা আছে, কি কি দ্রব্য উৎপাদন করব, কাদের জন্য উৎপাদন করব, কোন পদ্ধতিতে উৎপাদন করব, সেই সমস্ত মানে সিদ্ধান্ত নেওয়ার সমস্ত স্বাধীনতা উদ্যোগের আছে। এবার নেক্সট হচ্ছে দাম ব্যবস্থা। এটা খুব ইম্পর্টেন্ট। দাম ব্যবস্থা বা এটাকে বলে প্রাইস মেকানিজম। এটাকে বলে প্রাইস মেকানিজম। দাম ব্যবস্থা এখানে স্বাধীনভাবে কাজ করে। দাম ব্যবস্থা এখানটা লেখার জায়গা নেই, স্বাধীনভাবে আচ্ছা, দাম ব্যবস্থা বা প্রাইস মেকানিজম যে এখানে স্বাধীনভাবে কাজ করছে, তার মানে কি,
মানে হচ্ছে একদিকে বিক্রেতা বা উদ্যোগ বা ফার্ম কি করছে, উৎপাদন করছে জিনিসপত্রের দ্রব্যাদির উৎপাদন করছে, আর অন্যদিকে ক্রেতা বা ভোগকারী ওটাকে কিনছে। এবার ক্রেতা এবং বিক্রেতা ঘাত প্রতিঘাতে কি হচ্ছে, বাজারে এসে ক্রেতা কিনছে মানে চাহিদা করছে, কিনছে বলতে চাহিদা করে, এবং বিক্রেতা দ্রব্যের যোগান দেয়। তো এই চাহিদা এবং যোগানে নিজস্ব ঘাত প্রতিঘাত, অ্যাকশন এবং রিয়াকশনের ফলে কি হচ্ছে, দামটা ঠিক হচ্ছে। এটা বুঝতে গেলে একটুখানি গ্রাফের দরকার আছে। আমি ওপরেরগুলো মুছে দিয়ে তোমাদের দাম ব্যবস্থাটাই একটুখানি বুঝে নাও, এটা খুব ইম্পর্টেন্ট। কারণ এইখানে দাম ব্যবস্থাটা ফ্রিলি কাজ করে, স্বাধীনভাবে কাজ করে। আমরা তো জানি যে মানুষ অর্থনৈতিক কাজকর্ম করে এই তিনটে মূলভূত সমস্যার সমাধানের জন্য, যে কি উৎপাদন করব, কাদের জন্য উৎপাদন করব, কোন পদ্ধতিতে উৎপাদন করব, এইগুলোর জন্যই মানুষ অর্থনৈতিক কাজকর্ম করে। এবং বিভিন্ন অর্থনৈতিক কাজকর্ম বিভিন্ন, আমরা সারা বিশ্বে যদি দেখো বিভিন্ন ইকোনমিক সিস্টেম আছে। যেহেতু পলিটিক্যাল সিস্টেমে তোমরা দেখতে পাচ্ছ কোথাও রাজতন্ত্র, কোথাও সমাজতন্ত্র, তোমরা এটা পলিটিক্যাল সায়েন্সে পড়েছো, তাহলে রাষ্ট্রবিজ্ঞানে যদি ওটা পড়ে থাকো তাহলে সেই অনুযায়ী অর্থনীতিটাও আমরা দেখতে পাচ্ছি যে কোথাও ধনতান্ত্রিক, যেটাকে ক্যাপিটালিস্টিক ইকোনমি বলে, কোথাও সমাজতান্ত্রিক, কোথাও আবার মিক্সড ইকোনমি। তো এইখানটায় স্বাধীনভাবে দাম ব্যবস্থাটা মানে কি, মানে হচ্ছে ধরো আমি যদি একটা রেখা দিয়ে আঁকি, এখানে দ্রব্যের পরিমাণ এক্স অক্ষে ধরো দ্রব্যের পরিমাণ, আর এখানে আমরা চাহিদা, ডিমান্ড, চাহিদাকে বা ইংলিশে বলে ডিমান্ড, আর যোগানকে বলে সাপ্লাই। ডিমান্ড আর সাপ্লাই দেখানো হচ্ছে, সাপ্লাই কার্ভ। তাহলে দেখা যায় যে আমরা সাধারণভাবে জানি যে তোমাদের এই পরের চ্যাপ্টারে পড়াবো যে দাম বাড়লে চাহিদা কমে যায়, তাই তো? আমরা বেশি দামে বেশি জিনিস চাই না, আর দাম কমলে আমরা বেশি করে ওই জিনিসটা কিনি। তাহলে দাম বাড়লে চাহিদা কমে যায়, আর দাম কমলে চাহিদা বেড়ে যায়। এটা হয় চাহিদার ব্যাপারে। আর ঠিক উল্টোটা হয় কিন্তু যোগান। যে যোগান দিচ্ছে ফার্ম, তার উদ্দেশ্য হচ্ছে কত পরিমাণ মুনাফা আমি নেব। সুতরাং মুনাফার জন্য দাম বেশি যখন হচ্ছে, সে বেশি পরিমাণ দ্রব্যাদি বিক্রির চেষ্টা করছে, আর যখন দামটা কমে যাচ্ছে সে কিন্তু কম পরিমাণ দ্রব্য বিক্রি করার চেষ্টা করছে। এই যে দাম বাজারে কি দেখো, তোমরা যখন বাজারে যাও একটা জিনিস যখন বিক্রেতা যখন বলে এই দাম, তখন তোমরা কি করো, না না এই দাম দেবো না, এই দাম দেবো, মানে কমাবার চেষ্টা করো। আর বিক্রেতা সেটা কি করে, বাড়াবার চেষ্টা করে। এই যে বাড়াবার চেষ্টাটা বিক্রেতা করে, আর ক্রেতা হিসাবে আমরা কি করি, জিনিসটার দাম কমাবার চেষ্টা করি। তো কোথাও না কোথাও গিয়ে যদি আমরা কিনতে চাই, তাহলে কোথাও না কোথাও গিয়ে একটা দাম দিতে ক্রেতারা রাজি থাকে, আর বিক্রেতাও সেই দামটা নিতে রাজি থাকে। ঠিক সেই মুহূর্তে দামটা নিরূপিত হয়। আর যখন যেহেতু দাম বাড়লে চাহিদা কমে যায়, সেহেতু চাহিদা রেখাটা এরকম নিচে ডান দিকে নেমে যায়। এটাকে বলে সাপ্লাই কার্ভ। এতগুলো রেখা হওয়ার কথা নয়, এটাকে বলে সাপ্লাই কার্ভ। এস ড্যাশ ধরো, এই ডিমান্ড কার্ভ, সরি, এটাকে বলে ডিমান্ড কার্ভ, ডি ড্যাশ। এটাকে বলে চাহিদা রেখা। যেহেতু দামটা যখন বাড়ছে চাহিদা তখন কমে যাচ্ছে, দামটা যখন কমছে চাহিদা তখন বেড়ে যাচ্ছে। তাই জন্য দেখো এখানটা, এই যে ধরো এখানে একটা P1 দাম আছে, আমরা কি পরিমাণ করছি, ও X1 পরিমাণ দ্রব্য কিনছি। এবার ধরো দামটা কমে গেল, P1 থেকে P2 চলে এলো, আমরা দ্রব্যের পরিমাণও OX1 থেকে OX2 বেড়ে যাচ্ছে। সেরকম করে দাম যত কমবে, P3 তে দেখো দাম কি হচ্ছে, P2 থেকে P3 তে চলে আসছে।
তখন আমরা আরো বেশি পরিমাণ কিনছি, মানে OX থেকে OX1 থেকে OX2, OX2 থেকে OX3 চলে এসছে, যেহেতু দামটা কমে কমে যাচ্ছে। তার মানে উল্টোটা হবে, দামটা বাড়লে দ্রব্যগুলো আমরা কম দ্রব্য চাহিদা করব, সেই জন্য চাহিদা রেখাটা নিচে ডান দিকে নেমে যায়। আর ঠিক এর উল্টোটা হয় যোগান রেখাটা। যোগান রেখা কি হয়, এমনি করে উঠে যায়, ধনাত্মক বলে এটাকে, এস ট্যাগ, মানে দামটা যেমন যেমন বাড়ছে তেমন তেমন যোগানটাও বেড়ে যাবে। আবার দাম কমলে দেখো দেখো অর্থাৎ দাম যেই বাড়ছে অমনি এটাও বেড়ে যাচ্ছে, তাই ওপরের দিকে উঠে যাচ্ছে। তো এইটা হচ্ছে ডিমান্ড, সাপ্লাই আর ডিমান্ডের রেখা, মানে চাহিদা এবং যোগানের রেখা, এটাকে চাহিদা রেখা বলে ডি ড্যাশ, আর এটাকে যোগানের রেখা বলে এস ড্যাশ। এটা নিয়ে আরো ডিটেইলে তোমরা পরের চ্যাপ্টারে পড়বে, চিন্তা করো না। তাহলে এইখানে যেখানটায় চাহিদা রেখা এবং যোগান রেখা একে অন্যকে ছেদ করছে, সেইটাই হচ্ছে দাম নিরূপিত হলো। মানে এইখানটায়, এইটার মানে কি, যে এই পরিমাণ দামটা, এই পরিমাণ, ধরো এটা পি, তো ওপি দামটা ক্রেতা নিতে রাজি আছে, আর এই দামটা আমরা দিতে রাজি আছি। ওপি দামে আমরা ওএক্স দ্রব্য কিনতে রাজি থাকি। তো এইখানটা দাম নিরূপিত হয়। এইটা চাহিদা এবং যোগান পরস্পরের সঙ্গে অ্যাকশন রিয়াকশন করে, মানে ঘাত প্রতিঘাতে কি করছে, স্বাধীনভাবে কাজ করে। এই দুটো, এটাকে বলে ডিমান্ড মেকানিজম, আর চাহিদাকে বলে চাহিদা মেকানিজম। এই যে এটা স্বয়ংক্রিয় পদ্ধতিতে বাজারে নির্মিত। তাহলে দাম ব্যবস্থা বা প্রাইস মেকানিজম, অর্থাৎ চাহিদা এবং যোগানের ঘাত প্রতিঘাতে যেখানে দাম নিরূপিত হয়, সেই পুরো ব্যাপারটা বাজারে এসে কেউ আগের থেকে দাম ঠিক করে দেয় না কোনো দ্রব্যে, বা ক্রেতাও ঠিক করে যায় না যে আমি এই পরিমাণ দ্রব্য কিনবো। সে বাজারে গিয়ে দেখে যে আমি এই পরিমাণ দ্রব্য এই দামে কিনতে চাই, সে ক্রেতার সঙ্গে বার্গেন করতে শুরু করে, ক্রেতাও নিজেকে বাড়াতে শুরু করে, যেখানে গিয়ে ক্রেতা যেই দামটা নিতে রাজি হয় এবং বিক্রেতা দামটা দিতে রাজি হয় এবং বিক্রেতা দামটা নিতে রাজি হয়, সেইখানটায় দামটা ফিক্সড হয়ে যায়। তো এটা স্বয়ংক্রিয়, মানে অটোমেটিক্যালি হয় কোথায় না, বাজারে। আর ঠিক এই কারণে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থাকে আরেকটা নাম হচ্ছে বাজার ব্যবস্থা, বাজার অর্থনৈতিক ব্যবস্থা। তাহলে এর একটা বৈশিষ্ট্য বুঝলে, যে এই যে দাম ব্যবস্থা, যেটাকে প্রাইস মেকানিজম বলছে, এটা ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থাতে স্বাধীনভাবে কাজ করে। তার মানে কোনো দ্রব্যের দাম নিরূপিত হয় বাজারে এসে ক্রেতা এবং বিক্রেতা বা চাহিদা এবং যোগানের ঘাত প্রতিঘাত দ্বারা। আর ঠিক এই জন্য এটা স্বয়ংক্রিয় হয়, মানে এটা আগের থেকে কেউ বলে দেবে না এই দ্রব্যের দাম এত টাকা নিতে হবে, বা ক্রেতাও জানে না যে কোন দ্রব্যের দাম আমি কি পরিমাণ কত টাকায় পাবো। তো এই যে এটা অদৃশ্য হস্ত, অ্যাডাম স্মিথ একে নাম দিয়েছেন অদৃশ্য হস্ত। ইনভিজিবল হ্যান্ড, এটা কে নাম দিয়েছেন না, অ্যাডাম স্মিথ। তার মানে এই একটা ইয়ের থেকে কত ছোট ছোট কোয়েশ্চেনের আনসার আসে, যে অদৃশ্য হস্ত বলতে কি বোঝাও, বা ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা দাম ব্যবস্থাকে কি বলা হয়। এটাকে অ্যাডাম স্মিথ অদৃশ্য হস্ত বলেছে, কারণ এটা স্বয়ংক্রিয়
ভাবে অটোমেটিক্যালি বাজারে এসে কি পরিমাণ দ্রব্য বিক্রয় হচ্ছে, কোন দামে বিক্রয় হচ্ছে ওটা ঠিক হচ্ছে, তাই এটাকে বাজার অর্থনৈতিক ব্যবস্থাও বলা হচ্ছে। তার মানে দুটো প্রশ্ন তোমাদের থেকে যাচ্ছে যে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার অপর নাম কি এবং কেন, বা অদৃশ্য হস্ত কে নাম দিয়েছেন, কাকে নাম দিয়েছেন, বা দাম ব্যবস্থা কিভাবে অদৃশ্য হস্ত কেন বলা হয়, তার কারণ কিছু স্বয়ংক্রিয়ভাবে হয়। আশা করি তোমরা এই দুটো কোয়েশ্চেনের উত্তর পেয়ে গেলে। আচ্ছা, এইটা তো আমি বৈশিষ্ট্য পড়াচ্ছিলাম, যেখানে 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় দাম ব্যবস্থা স্বয়ংক্রিয়ভাবে স্বাধীনভাবে ঘটছে। আর 5 নম্বর হচ্ছে উদ্যোক্তার, বা এখানে সংগঠক বা তুমি ফার্ম বলতে পারো, বা যে বিক্রি করছে সে বিক্রেতার, উদ্যোক্তার উদ্দেশ্য কি থাকে? একটাই উদ্দেশ্য থাকে, মুনাফা সর্বাধিক করা। মুনাফা মানে আমরা লাভটাকে অর্থনীতিতে মুনাফা বলি, মানে প্রফিট। কি হয়? মুনাফা সর্বাধিক করা। তাহলে এইগুলোর থেকে, এই বৈশিষ্ট্যগুলোর থেকে আমরা বুঝতে পারি ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা কাদের বলা হয়। তো অনেক আগে দেখা যাচ্ছে বিশ্বের উন্নত দেশগুলো কিন্তু সবকটিই আগে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার উপর আধারিত ছিল। তারা জানে যে করতে দাও, উদ্যোক্তাদের স্বাধীনভাবে কাজ করতে দাও, বা বিক্রেতাদের স্বাধীনভাবে কি দ্রব্য কিনবো, কত পরিমাণ কিনবো, কোন দামে কিনবো, সেই স্বাধীনতাটা যেন বজায় থাকে। তার মানে সম্পত্তির মালিকানা কে বজায় রাখতে হবে, অক্ষুণ্ণ রাখতে হবে। যে যে জমির মালিক, শ্রমের মালিক, মূলধনের মালিক, সংগঠক, তাদের একটা নিজস্ব স্বাধীনতা রয়েছে। এই স্বাধীনতা থাকলে ফার্মের কি উদ্দেশ্য হয়? উদ্দেশ্য হয় মুনাফা সর্বাধিক করা। আর ক্রেতারা যেহেতু স্বাধীনভাবে, তাদেরও সার্বভৌমত্ব থাকে, সে তখন কি করে? বাজারে এসে, এখানে কেউ সরকার দ্বারা কোনো রকম দাম, কোনো দ্রব্যের দাম বলা হচ্ছে না, এটা আমি বারবার বলছি। ফলে ওদের কি হচ্ছে? চাহিদা এবং যোগানের ঘাত প্রতিঘাতে স্বয়ংক্রিয়ভাবে যখন বাজারে দাম নিরূপিত হচ্ছে, তখন তাই ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থাকে বাজার অর্থনৈতিক ব্যবস্থাও বলা হচ্ছে। তো এইগুলো হলো তোমার বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলো, প্রত্যেকটা বৈশিষ্ট্য থেকে ছোট 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 প্রশ্ন আসতে পারে, এবং সুবিধা আর অসুবিধা। ও আরেকটা জিনিস হতে পারে, এখানে প্রতিযোগিতা বজায় থাকে। প্রতিযোগিতা থাকে। আচ্ছা দেখো, ফার্মেরদের যদি একমাত্র উদ্দেশ্য থাকে মুনাফা সর্বাধিক করা, আর যদি এদের থাকে স্বাধীনতা দেওয়া যায়, যে কি উৎপাদন করবে, কত পরিমাণ উৎপাদন করবে, কোন পদ্ধতিতে উৎপাদন করবে, তারা নিজেরাই এই সিদ্ধান্তগুলো নিচ্ছে। ফলে কি থাকে? একটা প্রতিযোগিতা থাকে। তো প্রতিযোগিতা থাকে বলে একটা সুবিধা আছে, যে আমরা বেস্ট জিনিসটা কিন্তু বাজার থেকে কিনতে পারি। কোয়ালিটি ওয়াইজ ওটাকে কি হয়, ও জানে যে আমি যদি খারাপ কোয়ালিটির দ্রব্য আমি উৎপাদন করি, তাহলে আমার দ্রব্য কেউ কিনবে না, অন্য ফার্মের কাছে চলে যাবে বা অন্য উদ্যোক্তার কাছে চলে যাবে। যে উদ্যোক্তা যত বেশি ভালো, তোমরা যেমন মোবাইলে দেখতে পাচ্ছ যে মোবাইল আমরা কিভাবে কিনি, যে কোন কোম্পানি কতটা বেশি কত রকমের সুবিধা আমাদের দিচ্ছে। তো ঠিক সেই রকম প্রতিযোগিতা চলতে থাকে, এবং প্রতিযোগিতার ফলে কি হয়, যে ক্রেতারা কিন্তু খুব উৎকৃষ্ট মানের জিনিস পায়। এটা সুবিধে, এটা আমি একসঙ্গে সুবিধা এবং বৈশিষ্ট্য বলছি। বৈশিষ্ট্য হচ্ছে প্রতিযোগিতা থাকে, বিভিন্ন ফার্মদের মধ্যে প্রতিযোগিতা থাকে। তো বৈশিষ্ট্যগুলো যদি বোঝো, তবে কিন্তু এর সুবিধা অসুবিধাগুলোও বুঝতে পারবে। তা আজকের ভিডিও বেশি লম্বা হয়ে যাচ্ছে, তোমরা এখানে বৈশিষ্ট্যগুলো ভালো করে পড়ে নেবে, তাহলেই সুবিধা এবং অসুবিধা আলাদা আলাদা করে বুঝবে। তোমরা অনেক সময় করো কি, সুবিধা লিখতে গিয়ে অসুবিধাগুলো লেখো, আর অসুবিধা লিখতে গিয়ে সুবিধাগুলো লেখো, বা
সুবিধা অসুবিধা দেখছো, যে চাইছে প্রশ্নের সুবিধা এবং অসুবিধা, লিখছো বৈশিষ্ট্য। তো এইগুলো যেন না হয়, কারণ এইগুলো তোমাদেরকে বুঝে বুঝে শব্দগুলোকে ব্যবহার করতে হবে।